সুপ্রভাত, সবাইকে আমার শুভেচ্ছা। আপনারা সকলেই অবগত আছেন যে দীর্ঘ 4 মাস ধরে গোটা বিশ্বব্যাপী যে এপিডেমিক চলছে করোনা ভাইরাসের দাপটে, যাকে আমরা কোভিড-19 বলছি, তার হাত থেকে আমাদের ভারতবর্ষ নিস্তার নেই। বিভিন্নভাবে মানুষ আজ কোভিড-18-এর কাছে আক্রান্ত। বিভিন্নভাবে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এ ব্যাপারে আমাদের গাইডলাইন দিচ্ছেন। বিশ্ব বাংলা সংবাদকে আমার দিক থেকে অভিনন্দন যে তারা ঘরে বসে নেই, এই করোনা ভাইরাসের মোকাবেলার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা ঘরে ঘরে পৌঁছেছেন তাদের লোক মারফত, এবং তাদের মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা রাজ্য সরকারের নিয়মগুলো, গাইডলাইনগুলো প্রত্যক্ষভাবে ফলো করুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, যাতে এর দাপটটা আমরা কমাতে পারি। লকডাউন চলছে আপাতত 3 মে পর্যন্ত। এই লকডাউন আগামী দিনে বাড়বে কি না সেটা সরকার ঠিক করবে, কিন্তু যতদূর পারবেন আপনারা সরকারকে সহযোগিতা করুন, ঘরে থেকে সেফ থেকে সরকারের সহযোগিতা করুন। কেন এই রোগের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক বেরোয়নি। যতটা ঘরে থাকবেন ততটাই সুস্থ থাকবেন। আপনি সুস্থ থাকা মানে আপনার পরিবার সুস্থ থাকা, সমাজ সুস্থ থাকা, রাজ্য সরকার সুস্থ থাকা, গোটা ভারতবাসী সুস্থ থাকা। সেই দৃঢ় সংকল্প নিয়ে আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং সেই মাধ্যমে আমাদের যে বিশ্ব বাংলা সংবাদ যে অনলাইন পড়াশোনার মাধ্যমে একটা প্রচেষ্টা চালাচ্ছেন, যেখানে ছাত্ররা স্কুল বিমুখ হয়ে যাচ্ছে। স্কুল বন্ধ, 10ই জুন স্কুল খুলবে, তারপরে আদৌ স্কুল খোলার পরে পরিস্থিতি কেমন হবে গড নোজ, আমরা জানি না। সেই জন্যই আমাদের চুপ করে বসে থাকা সময়টা এটা নয়, যেভাবে হোক ছাত্রদের এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্যই বিশ্ব বাংলা সংবাদ এগিয়ে এসছে, এবং সেই জন্যই তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। তাদের পুরো টিম ওয়ার্কে শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই শুভেচ্ছা জানাচ্ছি তাদের টিমের কেউ যেন কোনোভাবে এই করোনায় আক্রান্ত না হন। তাহলে যে বিপুল সংগ্রামে তারা নেমেছেন, সেই সংগ্রামটা কিছুটা ব্যাহত হয়ে যেতে পারে। সেই জন্য তাদের স্বাস্থ্য নিরাপত্তা ঠিক থাকুক এই শুভেচ্ছা জানিয়ে, ছাত্রদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, আমাদের 12 ক্লাসের একটা চ্যাপ্টার আজকে আমি পড়াশোনা তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেশিও অ্যানালাইসিস। তোমরা জানো আমাদের 80 নম্বরের 12-এর অ্যাকাউন্টসের মার্ক, তার মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের পার্ট হচ্ছে 60 নম্বর, এফএসের পার্ট মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, তার পার্ট হচ্ছে 20 নম্বর, এবং বাকি 20 নম্বর প্রজেক্টের মার্ক। এই নিয়ে আমাদের 100 মার্কস। সুতরাং তোমরা ঘরে বসে থেকে আজকে যে যতটুকু তোমাদেরকে হেল্প করতে পারবো, সহযোগিতা করতে পারবো, তার মাধ্যমে তোমরা বিভিন্ন প্রশ্ন করতে পারো আমাকে। আমি তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের স্যাটিসফ্যাকশানই আমার অ্যাম্বিশন, অন্য কোনো উদ্দেশ্য বিশ্ব বাংলা সংবাদের নেই। ছাত্রদের তার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা এগিয়ে এসেছি। সুতরাং সেক্ষেত্রে শিক্ষক হিসাবে আমি ঘরে বসে থাকতে পারি না। আমারও একটা সোশ্যাল কন্ট্রিবিউশন, একটা সামাজিক দায়িত্ব, মূল্যবোধের প্রশ্ন এখানে এসে গেছে। সবাই একসাথে এসেছি, শিক্ষকরাও এখানে পিছিয়ে নেই। আর শিক্ষকদের পার্ট যেহেতু আমিও পিছিয়ে থাকতে পারি না, তাই আজকে আমরা সেই রেশিও অ্যানালাইসিস পার্টটা অ্যানালাইসিস করবো। এফএসের একটা পার্ট, সেখানে আমরা বলে দিই মোটামুটি অ্যাকাউন্টিং রেশিও, কর্পোরেট ব্যালেন্স শিট, কম্পারেটিভ অ্যান্ড কমন সাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই নিয়ে আমাদের 20 নম্বরে মার্কস। তোমরা মার্কস ডিস্ট্রিবিউশন অলরেডি জেনে গেছো হয়তো, যাদের 12-এর সিনিয়র দাদাদের বই আছে তাদের থেকে। আমি আজকে অ্যাকাউন্টিং রেশিও আলোচনা করব, সেই জন্য আমরা তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে বলছি। যদি কারো কোশ্চেন থাকে সেইটা আমরা শুরু করছি। সো লেট আস স্টার্ট অ্যাকাউন্টিং রেশিও অ্যানালাইসিস। রেশিও আমরা কথাটা জানি, আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি। রেশিও বাংলা মানে হচ্ছে অনুপাত। রেশিও কথাটা মানেটা কি? when a number is expressed with the help of another number is called simply ratio. কিরকম? একটা নম্বর অ্যাবসলিউট ফিগার, ধরে নাও 50। অ্যাকচুয়ালি এই 50 নম্বর ডাজ নট কনভে এনি মিনিংফুল মেসেজ টু এনি ইন্টারেস্টেড পার্সি অফ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন। অর্থাৎ 50 একটা নম্বর বলা হলো, এই 50 নম্বর বা 50 ফিগারটা দিয়ে কোনো মিনিংফুল ইনফরমেশন তুমি তোমার ইন্টারেস্টেড ব্যক্তিবর্গকে দিতে পারবে না, যতক্ষণ না এই ইনফরমেশন, এই ফিগারটা, এই নাম্বারটা আরেকটা কোনো নাম্বারের
দ্বারা ওটাকে এক্সপ্রেস করা হয়। তো 1 নাম্বার ইজ এক্সপ্রেস বাই দ্য আনাদার নাম্বার ইজ কল্ড সিম্পলি এ রেশিও। রেশিওটা হচ্ছে অনুপাত, একটা নম্বরকে অন্য একটা নাম্বার দিয়ে পরিষ্কারভাবে প্রকাশিত করার যে প্রক্রিয়া সেটাকে আমরা রেশিও বলি। এখন প্রশ্ন হচ্ছে রেশিওটা আমরা কেন করব, তার জন্য আমাদের একটু বোর্ড ওয়ার্ক করছি আমরা রেশিওটা কেন বোঝানোর জন্য। সাপোজ একটা স্কুল আছে যার স্কুলটার নাম হচ্ছে S1, যেখানে তুমি পড়ো তোমার নাম হচ্ছে Y, এবং আরেকটা স্কুল আছে ধরে নাও তার স্কুলটার নাম্বার হচ্ছে S2, যেখানে তোমার বন্ধু পড়ে তার নাম হচ্ছে F। Now you got the marks in accountancy 40 and your friend got accounts marks 75. এবার এটা বোঝার চেষ্টা করো যে তুমি 40 পেয়েছো অ্যাকাউন্টেন্সিতে আর তোমার বন্ধু পেয়েছে 75 নম্বর। দিস ফিগার ইজ টোটালি অ্যাবসলিউট ফিগার, বিকজ এই ফিগারটা অন্য কোনো ফিগারের সাথে তুলনা করে আমরা এটাকে এক্সপ্রেস করিনি। 75 and 40 both are absolute number। এবং তুমি যখন তোমার ঘরে বাড়ির লোকদের মেসেজ করলে স্যার আই গট, ম্যাডাম বা মা আমি 40 পেয়েছি অ্যাকাউন্টেন্সিতে, আমার বন্ধুটি যে অন্য স্কুলে বলে সে 75 পেয়েছে, তোমার পরিবারের লোকটা কিন্তু একটু রেগে যেতে পারেন। কেননা তুমি একটা অ্যাবসলিউট ফিগার দিয়ে তাকে ইনফরমেশনটা দিয়েছো, আর সেই বন্ধুটির বাড়িতে কিন্তু সে খুব আনন্দ করতে পারে তার পরিবার, বিকজ সে তোমার থেকে বেশি নম্বর পেয়েছে। তো 40 আর 75 অনেকটা বেশি, 35 নম্বরের ডিফারেন্স পেয়েছে। ন্যাচারালি ওই বাড়ির লোক খুবই আনন্দিত, তোমার বাড়ির লোক খুবই বিমর্ষ হয়ে গেছে তোমার এই পারফরমেন্সে। তুমি বোঝাতে চেয়েছিলে মাকে, মা কিছু কথা শুনছে না, তোমার পরিবারের কিছু কথা শুনছে না কেউ, শুধু তোমাকে বকাঝকা করে যাচ্ছে এত কম নম্বর পেলি কেন, কিন্তু ও কিন্তু আনন্দ করছে। আলটিমেটলি যখন তুমি মাকে বোঝাতে বলেছে মা আমাদের এটা ক্লাস টেস্ট ইউনিট টেস্ট ছিল যেখানে 50 নম্বরের পরীক্ষাটা হয়েছে, আর ওর যে বন্ধু তার একটা পরীক্ষা ছিল সেটা 100 নম্বর পরীক্ষা হয়েছে। নাও দ্য কোশ্চেন কামস টু দ্য পয়েন্ট যে হোয়াট ডাজ রেশিও অ্যাকচুয়ালি মিন। এই যে 40টা এটাকে এক্সপ্রেস করছি আরেকটা নাম্বার দিয়ে, এই যে 75 এটাকে এক্সপ্রেস করছি আরেকটা নাম্বার দিয়ে। When the 1 number is expressed by the another number, when the 75 is expressed by the another number 100, when the 40 number is expressed by the another number 50, this is totally we say ratio. তাহলে ক্লিয়ার হলো রেশিও কাকে বলে। একটা অ্যাবসলিউট ফিগারকে যখন আরেকটা অ্যাবসলিউট ফিগার দিয়ে আমরা নিউমারেটর ওয়েতে এক্সপ্রেস করব, তখন আমরা তাকে বলছি রেশিও। তার মানে রেশিও উই মাস্ট হ্যাভ অ্যান নিউমারেটর অ্যান্ড উই মাস্ট হ্যাভ অ্যান ডিনোমিনেটর। ডিনোমিনেটর ছাড়া কোনো ফিগারকে আমরা রেশিও বলতে পারবো না। তাহলে রেশিও যে দুটো ফিগার, এই দুটো ফিগার আমরা কোথা থেকে পেলাম সেই প্রশ্নটা আসছে। রেশিও আমরা কেন করব সেই প্রশ্নটা আসছে। রেশিও আমরা কীভাবে করব সেটা প্রশ্ন আসছে। সুতরাং রেশিওর সাথে আমাদের দুটো রিলেশন তৈরি হচ্ছে যে আমরা এই রেশিওটা করব কোথা থেকে। এই যে ফিগারগুলো আপনি দিলেন সেই রেশিওটা করব কোথা থেকে। তাহলে রেশিও অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের 3টে কোশ্চেন, where from, why, আর নাম্বার 3 how। এই 3টে কোশ্চেন নিয়ে আমাদের পড়াশোনা হবে। যে এই যে ফিগারগুলো আপনি পেলেন সেই ফিগারগুলো কী হবে, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল রেশিও, অ্যাকাউন্টিং রেশিও, সুতরাং এই ফিগারগুলো আমরা অ্যাকাউন্টিং স্টেটমেন্ট থেকে পাবো। What is accounting statement? Broadly we have two major financial statement or accounting statement. Number 1 হচ্ছে statement of profit and loss, and number 2 balance sheet. These are the two. This is called revenue statement, this is called position statement. এবং তোমরা 11 ফাইনাল অ্যাকাউন্টে যথেষ্ট ভালোভাবে শিখে এসছো যে ট্রেডিং অ্যাকাউন্টে কি যে অ্যাকাউন্টগুলো যায়, পিএল অ্যাকাউন্টে যে আইটেমগুলো নেয় তাদেরকে নিয়ে যে অ্যাকাউন্টটাও তৈরি করি, দ্যাট ইজ কল্ড রেভিনিউ স্টেটমেন্ট। আর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যে অ্যাকাউন্টটা আমরা স্টেটমেন্টটা তৈরি করি, যিট ইজ নট অ্যাকাউন্ট, সেটাকে বলা হয় পজিশনাল স্টেটমেন্ট বা পজিশন স্টেটমেন্ট, যেটা আমরা বেটার নোন অ্যাজ ব্যালেন্স শিট। সো উই প্রিপেয়ার জেনারেলি two major financial statement. One is revenue statement, other name is statement of profit and loss, and number 2 is balance sheet, which is other name as position statement. So এই দুটো জায়গা থেকে আমরা ফিগারগুলো পাবো। সো ফার্স্ট কোশ্চেনের সোর্স অফ ইনফরমেশন আমরা পেয়ে গেছি।
নাও হোয়াই আমরা কেন করব, সেই জন্য আমরা হোয়াই, হোয়ার ফর্ম, হাউ, এটার জন্য আমরা রেশিও অ্যানালাইসিসের জন্য একটা ক্লাসিফিকেশন অফ রেশিও আমরা করছি, একটা চার্ট বানাচ্ছি। তোমরা সেই চার্টটা বোঝার চেষ্টা করবে, বা যদি ইমিডিয়েটলি বুঝতে না পারো তাহলে সেটা লেখার চেষ্টা করবে। সো নাও দ্য রেশিও ক্লাসিফিকেশন, অ্যাকাউন্টিং রেশিওস ক্লাসিফিকেশন। এই একটা রেশিও আমরা চার্ট বানিয়েছি মোটামুটিভাবে, সেটা হচ্ছে সোর্স ওয়াইজ ক্লাসিফিকেশন। অর্থাৎ রেশিও যে ইনফরমেশানগুলো পাচ্ছি আমরা, ওই যে ফিগারটা পেলাম, ওই ফিগারটাকে আমরা বলছি যে ফিগারটা পেলাম কোথায় থেকে, সোর্স থেকে পাবো রেভিনিউ স্টেটমেন্ট, তার মানে পেনি অ্যাকাউন্ট অর পিএল অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। দিস আর দ্য টু সোর্সেস অফ ইনফরমেশান ফ্রম ওয়ার উই ক্যান গেট দ্য ইনফরমেশান অফ ক্যালকুলেটিং দ্য রেশিও। সুতরাং এই একটা রেভিনিউ স্টেটমেন্ট থেকে যে সোর্সগুলো আমরা পাই রেভিনিউ ক্যালকুলেশন, তাকে বলা হয়, and another is balance sheet. Now come to the point of second question, যে why we do calculate ratio, আমরা রেশিও করব কেন না। তার purpose behind the calculating the ratio is number one, liquidity. What does liquidity mean? Liquidity mean মানে হচ্ছে একটা তারল্যতা, অর্থাৎ রেগুলার এক্সপেন্ডিচার ক্যারি করার জন্য, বহন করার জন্য তোমার যে পকেটে ক্যাশ থাকবে বা লিকুইড ক্যাশ বা ইন কারেন্ট অ্যাসেটস, সেই কারেন্ট অ্যাসেটগুলো অ্যাভেলেবেল থাকে। শর্ট টার্ম অব্লিগেশন, ইফ ইউ আর এবল টু পে ইউর শর্ট টার্ম অব্লিগেশন উইথ দ্য হেল্প অফ দ্য কারেন্ট অ্যাসেট, দেন ইউর লিকুইডিটি পজিশন ইজ গুড। তার মানে বলতে চাইছি আমি, ধরে নাও তুমি বাজারে চাল ডাল সবজি কিনতে গেলে তোমার বাড়িটা বিক্রি করে দিয়ে, তার মানে ইউ আর ইন ট্রাভেল, ইউ আর হ্যাভিং নো লিকুইডিটি, ইউ আর ইন প্রবলেম অফ লিকুইডিটি, অর্থাৎ লিকুইডিটি ক্রাইসিসে চলে গেছো, ইউর কোম্পানি মেড এন্টার ইন্টু লিকুইডেশন। তার মানে তোমাকে যদি কোনো ডেইলি এক্সপেন্ডিচার আর্ন করার জন্য ফিক্সড অ্যাসেটকে সেল করতে হয়, ওই জায়গাটা যদি চলে যেতে পারো, আমরা বলবো যে কোম্পানি লিকুইডেশন ক্রাইসিসে চলে যাচ্ছে, কোম্পানি লিকুইডেশনে চলে যাবে, কোম্পানির লিকুইডিটি নেই। বাংলা মানে হচ্ছে তারল্যতা, অর্থাৎ কারেন্ট অ্যাসেট দিয়ে তুমি কারেন্ট লায়াবিলিটিকে মিট আপ করতে পারবে কিনা, পেড আপ করতে পারবে কিনা, দ্যাট স্ট্রেংথ কল টেলস আস লিকুইডিটি। সো লিকুইডিটি কোম্পানির আছে কি না, কোম্পানি তার শর্ট টার্ম অব্লিগেশনকে শোধ করতে পারবে কি না, সেইটা জানার জন্য এই রেশিও আমরা ক্যালকুলেশন করি। নাম্বার টু হচ্ছে সলভেন্সি, অর্থাৎ স্বচ্ছতা। আজকে তো তুমি পেয়ে গেলে রেগুলার এক্সপেন্ডিচার, তুমি শর্ট টার্ম অব্লিগেশনগুলো পে করছো, আগামী 5 বছরের মধ্যে মোর দ্যান 1 ইয়ার, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স তোমার যে লং টার্ম অব্লিগেশন আছে সেটা তুমি শোধ করতে পারবে কিনা, তোমার কোম্পানির এবিলিটি, তোমার কোম্পানি ফাইন্যান্স সে কথা বলছে কি না, সেইটা জানান দেবে আমাদের সলভেন্সি রেশিও। দ্যাটস ওয়াই উই ডু ক্যালকুলেট রেশিও টু জাজ দ্য সলভেন্সি পজিশন অফ দ্য কোম্পানি, কোম্পানি সলভেন্সি পজিশন আছে কি না। আজকে তো বাঁচলে আগামী দিনের অবস্থা কেমন হবে ইন ফিউচার, সেইটার জন্য আমাদের সলভেন্সি রেশিও করি। অ্যাক্টিভিটি রেশিও, অ্যাক্টিভিটির নামটার মধ্যে দেখতে পাচ্ছ একটা অপারেশনাল কথা, অ্যাক্টিভিটি অর্থাৎ কারবার যে কাজগুলো করছে, ব্যবসা যে কাজগুলো করছে, সেই অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টটা কতটা এফিশিয়েন্টলি কাজ করছে। স্টক ম্যানেজমেন্ট বলো, ডেটার্স ম্যানেজমেন্ট বলো, ক্রেডিটার্স ম্যানেজমেন্ট বলো, সেই ম্যানেজমেন্টের কাজগুলো কতটা ফাংশনিং ভালো করে হচ্ছে, সেটার জন্য অ্যাক্টিভিটি রেশিও। সেই জন্য অ্যাক্টিভিটি রেশিওর একটা নাম হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। সুতরাং এই কোম্পানি এফিসিয়েন্সি ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য আমরা রেশিও ক্যালকুলেশন করি। নাও লাস্ট ইজ প্রফিটেবিলিটি রেশিও। প্রফিটেবিলিটি মিন মেজারমেন্ট অফ প্রফিটেবিলিটি। আমরা জানি দুটো প্রফিট আছে, তোমরা করেছো। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যেটা পাই সেটা হচ্ছে গ্রস প্রফিট, অ্যান্ড হোয়াট উই হ্যাভ ফ্রম দ্য পিএল অ্যাকাউন্ট দ্যাট ইজ কল্ড নেট প্রফিট। কিন্তু আমরা যেহেতু এটা কর্পোরেট সেক্টরে আছি, এটা আমাদের নন কর্পোরেট সেক্টর, সোল প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপের জন্য রেশিও অ্যানালিসিস করছি না, ইট ইজ টোটালি বেসড অন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। সেই জন্য আমাদের প্রফিটেবিলিটি মিনস নো ট্রেডিং অ্যাকাউন্ট, অনলি পিএল অ্যাকাউন্ট উই ডু প্রিপেয়ার, দ্যার ইজ নো কনসেশন অফ ট্রেডিং অ্যাকাউন্ট। সুতরাং স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা পাই
সেই নেট প্রফিট আমাদের কোম্পানির পক্ষে সাফিসিয়েন্ট কিনা সেইটা জাজ করার জন্য প্রফিটেবিলিটি, ওয়েদার কোম্পানিজ আর্নিং প্রফিট অর ইনকারিং লস, সেই প্রফিটেবিলিটি দেখার জন্য এইটা ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি এর মধ্যে ইন্ডিকেটার দেয় একটা, সেই জন্য প্রফিটেবিলিটি আমরা করি। দিস আর দ্য ফোর পারপাস, মেজর ফোর পারপাস ফর হুইচ উই ডু ক্যালকুলেট রেশিও। আর নাম্বার সোর্স, আমরা I repeat again, source and purpose. Source wise classification, there are two source of where from we are getting the information of calculating ratio. একটা হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট, একটা রেভিনিউ রেশিও, অ্যানাদার ইজ ব্যালেন্স শিট, যাকে বলছি আমরা ব্যালেন্স শিট রেশিও। তা রেশিও কি বললাম, দুটো ইনফরমেশনের এক্সপ্রেশনকে রেশিও বলা হয়। when you get the two figures from the balance sheet, that is why it is called balance sheet ratio. if you get two figures from the revenue statement, দুটো ফিগার যদি তুমি পিএল অ্যাকাউন্ট থেকে বা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে নিয়ে নাও, তাহলে সেই রেশিওটাকে বলা হচ্ছে রেভিনিউ রেশিও। এই দুটোর মাঝখানে আমরা একটা সিস্টেম জানি রেভিনিউ স্টেটমেন্টের, মিক্সিং, যেটাকে বলছে হাইব্রিড রেশিও বা কম্পোজিট রেশিও বা মিক্সড রেশিও। one figure you get from the revenue statement, another figure you get from the balance sheet, then you express the ratio, that's why it is called hybrid ratio. I repeat again, আমি আবার তোমাদের বলছি, revenue statement is prepared from the information, from the data available from the PL account. Balance ratio is the ratio getting from the balance sheet information, both the figures of the balance sheet. Hybrid ratio, one from the revenue statement, another from the balance sheet, is called hybrid ratio. So two question, আমরা যে রেশিও যে ভাগ করেছিলাম তিনটে পারপাস, যে আমরা কোথা থেকে ইনফরমেশনগুলো পাবো সেইটা আমরা চার্ট ওয়াইজ ক্লাসিফাই করেছি। নাম্বার টু, কেন আমরা রেশিও করব সেটার চার্ট আমরা দেখিয়েছি পারপাস। আর নাম্বার থ্রি, হাউ টু ক্যালকুলেট রেশিও, সেটার জন্য ফর্মুলা। তোমরা যদি ইন্টারেস্ট থাকো এইটা একটুখানি লিখে নিতে পারো। Yes. এবার আমাদের তৃতীয় যে কোশ্চেনটা আসছে যে কীভাবে আমরা রেশিও ক্যালকুলেট করবো, সেই জন্য উই নিড সাম ফর্মুলাস। সেই জন্য আমরা একটুখানি চেষ্টা করছি, আজকে তো পুরোটা কভার করা যাবে না, যতটা পারা যায় আমরা সেটা কভার করে দেবো। নেক্সট পার্ট, কনক্লুডিং পার্ট, যদি সুযোগ থাকে আমরা সেই পার্টটাও তোমাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ব্যালেন্স শিট রেশিও, রেভিনিউ স্টেটমেন্ট রেশিও না দিকে আমরা পারপাস, ওয়াই উই ক্যালকুলেট রেশিও, সেই পারপাস দিয়ে আমরা এই রেশিওগুলোকে ভাগ করছি। নাম্বার ওয়ান হচ্ছে লিকুইডিটি রেশিও। এবং মাথায় রাখবে মোটামুটি এইটা পুরোটা আমাদের সিলেবাসকে কভার করে, কিন্তু বিয়ন্ড দিস সিলেবাস আমি এখানে ডিসকাশন করব না। লিকুইড রেশিওর মধ্যে আমাদের যে সিলেবাস আছে সেই পার্টটাই শুধু আলোচনা করব, তার থেকে বেশি আলোচনা করা নিষ্প্রয়োজন, কারণ সময় মূল্যটা সকলের কাছে অনেক বেশি। লিকুইড রেশিওর মধ্যে আমাদের দুটো রেশিও, তার মানে উই শর্টলি উই ক্যান সে কারেন্ট অ্যাসেট বাই সিএ অ্যান্ড বাই সিএল। কারেন্ট অ্যাসেট, সিএ স্ট্যান্ডস ফর কারেন্ট অ্যাসেট, ইউ নো ভেরি ওয়েল, এবং আগামী দিনে তোমরা জেনে যাবে। আর সিএল স্ট্যান্ডস ফর কারেন্ট লায়াবিলিটি। সো when you calculate current ratio, you have to collect all the current asset from the given information. আমরা একটা এক্সাম্পল দিয়ে চেষ্টা করব বোঝানোর। এবং you collect the current liability. What is current liability? You divide current asset by current liability, you get the current ratio. What is liquid ratio? Now liquid ratio means liquid asset, that is liquid asset. LA stands for liquid asset here by liquid liability. এই লিকুইড রেশিও আমরা ক্যালকুলেট করার জন্য আমরা এই দুটো টার্ম, কারেন্ট অ্যাসেট কাকে বলে, কারেন্ট লায়াবিলিটি কাকে বলে, লিকুইড অ্যাসেট কাকে বলে, লিকুইড লায়াবিলিটি কাকে বলে, এইটা আমরা ক্লারিফাই করে দেবো ভালো করে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করবে। সুতরাং কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটি, লিকুইড অ্যাসেট, লিকুইড লায়াবিলিটি, এই লিকুইড লায়াবিলিটিটা জানার পরে আমরা রেশিওটা একটা এক্সাম্পল দিয়ে
ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করবো, দেখবে রেশিও চ্যাপ্টারটা 4 নম্বর আসে আমাদের পরীক্ষার সময়, দুটো রেশিও ক্যালকুলেশন করতে বলে, 2 2 4 থাকে, সুতরাং ইটস ভেরি ইজি টু সলভ। হোয়াট ইজ কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে within one accounting year, within one operating cycle, it exchanges form, it changes form. Suppose you have stock, then stock can be reformed as debtors. তুমি যদি স্টকটাকে বিক্রি করে দাও, so debtors হয়ে যাবে। Whenever debtors gives you money, that called cash. So this is the current asset. আমরা যদি র মেটেরিয়াল দিয়ে শুরু করি, suppose you are a manufacturing person, raw materials you have first, then you go for production, যাকে বলে work in progress, semi finished goods, then come to the finished goods, then come to debtors, then come to beer, then come to bank, then come to cash. This cycles is called operating cycle. অর্থাৎ তুমি র মেটেরিয়াল ক্যাশ দিয়ে কিনলে, এখান দিয়ে তুমি ক্যাশ দিয়ে ব্যবসা শুরু করেছিলে, ফার্স্ট ইউ পারচেজ র মেটেরিয়ালস, দেন ইউ গো ফর প্রোডাকশন, ওয়ার্কিং প্রোগ্রেস আলটিমেটলি ফিনিশ গুডসে কনভার্ট হলো, ফিনিশ গুডসে তুমি বিক্রি করলে, ডেটার্স তৈরি হলো, ডেটার্স তোমাকে বিল রিসিভেবল দিল, বিআর তৈরি হলো, বিল তুমি ব্যাংকে ডিসকাউন্ট করলে ব্যাংক হলো, ব্যাংক থেকে তুমি উইথড্র করলে ক্যাশ হয়ে গেল, সো এগেইন ক্যাশ। সো দিস কাইন্ড অফ ইজ অপারেটিং সাইকেল অলসো নোন অ্যাজ ক্যাশ টু ক্যাশ সাইকেল। এই ক্যাশ টু ক্যাশ সাইকেলের মধ্যে যে সমস্ত অ্যাসেটকে তুমি পেয়ে গেলে, দ্যাট ইজ কল্ড কারেন্ট অ্যাসেট। তার মানে কারেন্ট অ্যাসেট দ্য অ্যাসেট হুইচ ক্যান বি কনভার্টেড ইনটু ক্যাশ or which can be consumed in near future 1 year. একটা অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে আগামী 1 বছরের মধ্যে যেগুলো ক্যাশে কনভার্ট হয়ে যেতে পারবে আজকের ব্যালেন্স শিটের ডেট থেকে, দ্যাট ইজ কল্ড কারেন্ট অ্যাসেট হুইচ উইল বি রিভিলড ইন দ্য ব্যালেন্স শিট অ্যাসেট সাইড, যেটা আমরা কারেন্ট জানি এবং তোমরা 11-এ পড়েছো কারেন্ট অ্যাসেট কাকে বলে। নাও কাম টু দ্য কারেন্ট লায়াবিলিটি। Current liability means short term obligation. অর্থাৎ within 365 days, 1 বছরের মধ্যে যে ধারগুলো তুমি নিয়েছো, যে প্রমিসেস টু পে তোমার ছিল, দ্যাট অব্লিগেশনকে মিট করার জন্য যে অর্থের দরকার, দ্যাট ইজ কল কারেন্ট অ্যাসেট দরকার ধরে নাও। আর সেই শর্ট টার্ম অব্লিগেশন যাদেরকে নিয়ে শর্ট টার্ম অব্লিগেশন তৈরি হয়, দে আর কালেকটিভলি কল্ড কারেন্ট লায়াবিলিটি, যেটা বর্তমান নাম হচ্ছে পেয়েবলস, অ্যাকাউন্টস পেয়েবলস। তার মধ্যে ইনক্লুড করে কারেন্ট লায়াবিলিটি কম্পোনেন্টগুলো ইনক্লুড করে, নাম্বার 1 ক্রেডিটর্স, নাম্বার 2 বিলস পেয়েবল, নাম্বার 3 ব্যাংক ওভারড্রাফট, নাম্বার 4 আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, and number 5 advance income. These are the components of current liability. I repeat again, current liability is the liability যে liability গুলোকে তোমাকে 1 বছরের মধ্যে শোধ করতে হবে, উইদিন 1 অ্যাকাউন্টিং ইয়ার শোধ করতে হবে। সেটা হচ্ছে ক্রেডিটার্স, তুমি যাদের থেকে ধারে মাল কিনেছো তাদেরকে শোধ করে দিতে হবে টাকা, বিলস পেয়েবল, যাদেরকে তুমি বিল অ্যাকসেপ্ট করেছো, ব্যাংক ওভারড্রাফট, whenever you take money from the bank more than what you deposit into the bank, outstanding expenses, যে এক্সপেন্সগুলো due but not paid, that is called accrued expenses. It is a current liability, you have to pay within 1 year. And advance income, whenever you are getting some advance from the customers for future benefit, it is called advance income. ভবিষ্যতে তাদেরকে তুমি সুবিধা দেবে, সেই জন্য আজকে যে টাকা তুমি পেয়ে গেছো তাকে বলে অ্যাডভান্স ইনকাম। These are the components of current liability. So current liability and current asset, if you express one by other, that is called current ratio. Now question is liquid assets. কাকে লিকুইড অ্যাসেট বলে? লিকুইড অ্যাসেট ম্যাথমেটিক্যালি কারেন্ট অ্যাসেট মাইনাস প্রিপেড এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক। This is the mathematical expression of liquid asset. তার মানে কারেন্ট অ্যাসেট যদি এইটা হয়, এখানে যদি স্টক থাকে and prepaid expense থাকে, this part is liquid asset,
This total part defines current asset, and this is not a current asset but not a liquid asset. A liquid asset থেকে কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা প্রিপেড এক্সপেন্স অ্যান্ড ক্লোজিং স্টক বাদ দিয়ে দেই তাকে আমরা লিকুইড অ্যাসেট বলবো। কেন ক্লোজিং স্টককে বাদ দেবো কোশ্চেন তোমাদের মাথায় আসছে যে ক্লোজিং স্টক তো কারেন্ট লিকুইড অ্যাসেট নয়। ক্লোজিং স্টক কারেন্ট অ্যাসেটকে লিকুইড অ্যাসেটকে কোনো একটা কারেন্ট অ্যাসেট লিকুইড অ্যাসেট হতে হয় তার নাম্বার একটা কন্ডিশন হচ্ছে ওয়ান স্টেপে ও ক্যাশে কনভার্ট হয়ে যেতে পারলে তাকে আমরা বলবো লিকুইড অ্যাসেট। ক্লোজিং স্টক কিন্তু ক্যাশে কনভার্ট হবে না। ক্লোজিং স্টক ফার্স্ট তোমাকে সেল করতে হবে, then debtors give you cash. So there are two steps in between the closing stock and the cash. One is sell, another is then cash. Debtors যদি তোমাকে ক্যাশ দেয় তাহলে সেই জন্য ক্লোজিং স্টক ক্যাশে কনভার্ট হতে পারবে না, ইমিডিয়েট ক্যাশে কনভার্ট হতে পারবে না। সেই জন্য ক্লোজিং স্টক ইজ নট এ পার্ট অফ লিকুইড অ্যাসেট, ইট ইজ এ পার্ট অর কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাসেট। প্রিপেড এক্সপেন্স মানে কি? যে এক্সপেন্সটা তুমি আগে দিয়ে যাও, সাপোজ প্রিপেড রেন্ট, ওইটা কিন্তু জীবনে আর ক্যাশে ফিরে আসবে না। এই তো ক্যাশে ফিরে আসবে, it can never convert into cash. So then this is not a liquid asset, this is part of current asset, not a part of liquid asset. So we exclude these two things, stock and prepaid expense. This is the liquid asset যেটা আমি ছবির সাহায্যে দেখিয়েছি। This total circle is current asset and this is not a liquid asset. That's why it is excluded from current asset. We get the liquid asset just like this. এবার আসি আমরা লিকুইড লায়াবিলিটিতে। লিকুইড লায়াবিলিটি এটাও ম্যাথমেটিক্যালি আমরা বলবো লিকুইড অ্যাসেট ইকুয়াল লিকুইড লায়াবিলিটি ইকুয়াল টু কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। সেটা তো আমরা লিখলাম না, আমাদের সিলেবাসে থাকলাম কারেন্ট লায়াবিলিটি ব্যাংক ওভারড্রাফট। Now the question is why bank overdraft is deducted from current liability to get the liquid liability? আমরা ব্যাংক ওভারড্রাফটে কেন বাদ দেই? এই দুটো ওপিনিয়নস আছে, there are two opinions of bank overdraft. যে কেউ বলছেন না ব্যাংক ওভারড্রাফট should not be deducted from the current liability because it is totally a liquid liability, ওটা বাদ দেওয়া যাবে না। আবার কারো মতে ব্যাংক ওভারড্রাফট is not a liquid liability, that's why it is to be deducted from the current liability. এটা মতে ব্যবহার আমাদের সিলেবাস অনুযায়ী ব্যাংক ওভারড্রাফট ইজ নট এ লিকুইড লায়াবিলিটি, ওই যে আমরা ওটাকে বাদ দিচ্ছি। কেন বাদ দেবো? ব্যাংক ওভারড্রাফট বাই ডেফিনেশন, একটু ভালো করে মনে রাখবে এটা, ব্যাংক ওভারড্রাফট বাই ডেফিনেশন অন ডিমান্ড পেয়েবল। ব্যাংক যখনই তোমাকে টাকাটা চাইবে যে আমার ওভারড্রাফটটা দিয়ে দিন, আই অ্যাম ইন প্রবলেম, তখনই তোমাকে পেয়ে দিতে হবে। সুতরাং এনিথিং ওয়ান ডিমান্ড পেয়েবল ইজ এ ভেরি ভেরি লিকুইড লায়াবিলিটি। সো ওই গ্রাউন্ডে ব্যাংক ওভারড্রাফটকে কারেন্ট লায়াবিলিটিতে বাদ দেওয়া হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখছি এটা, দিস ইজ এ থিওরিটিক্যালি ব্যাংক ওভারড্রাফট ইজ এ ভেরি ভেরি লিকুইড লায়াবিলিটি বিকজ ইট ইজ অন ডিমান্ড পেয়েবল। কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাংক কোনো সময় এই ব্যাংক ওভারের টাকাটা তোমার থেকে ফেরত চাইবে না, বিকজ ইট ক্যারিজ এ হাই রেট অফ ইন্টারেস্ট। ব্যাংক এই ওভারড্রাফট থেকে বিশাল পরিমাণে ইন্টারেস্ট পেয়ে যায়, সুতরাং তার ইনকামটা যখন কন্টিনিউ করবে, সুতরাং ব্যাংক ওভারড্রাফট সে জীবনে আস্ক করবে না যে দাদা আমাকে টাকাটা দিয়ে দিন, আপনার ব্যাংক ওভারড্রাফট আছে। সেই জন্য ব্যাংক ওভারড্রাফট নেভার আস্কড বাই দ্য ব্যাংক টু রিপে অফ, কোনো সময় ব্যাংক চাইবে না তোমাকে শরৎ দিতে। সেই জন্য ব্যাংক ওভারড্রাফট ইজ নট এ পার্ট অফ লিকুইডিটি। দ্যাটস ওয়াই ফ্রম আওয়ার সিলেবাস পয়েন্ট অফ ভিউ কারেন্ট লায়াবিলিটি থেকে আমরা ব্যাংক ওভারড্রাফট বাদ দেবো টু গেট দ্য লিকুইড লায়াবিলিটি। সো দিস ইজ কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড লিকুইড লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট অ্যান্ড লিকুইড অ্যাসেট আইডিয়া একটু দেওয়ার চেষ্টা করলাম। এবার কারেন্ট রেশিও যেটা আমরা বলছি, কারেন্ট রেশিওর ডিফারেন্ট নেমস আছে। নাম্বার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। কেন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও না? কারেন্ট রেশিওর ফর্মুলাটা তুমি দেখো, কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। নাও ডিফাইন ওয়ার্কিং ক্যাপিটাল, আমরা 11-এ পড়েছি ওয়ার্কিং ক্যাপিটাল কখন। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এক্সেস অফ কারেন্ট অ্যাসেট ওভার কারেন্ট লায়াবিলিটি। অর্থাৎ কারেন্ট অ্যাসেট যতটা কারেন্ট লায়াবিলিটি বেশি, দ্যাট ডিফারেন্স ইজ কল ওয়ার্কিং ক্যাপিটাল। তার মানে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু সিএ মাইনাস সিএল। এই প্রসঙ্গে বলে রাখি ওয়ার্কিং ক্যাপিটালে অনেকগুলো কনসেপ্ট আছে। দিস ইজ দ্য নেট ওয়ার্কিং ক্যাপিটাল কনসেপ্ট।
So whenever we say working capital, we actually want to mean working capital means net working capital. আমরা এখানে নেটটা লিখি না. Whenever we say working capital, we means net working capital, which is the difference between the current asset and current liability. তার মানে excess of current asset over current liability is our working capital. And here we find current ratio formula, we find CA and CL here. So both the component of current ratio coming from the working capital. We find here the working capital is the difference of current and current liability, and the current ratio is the expression of current and current liability. So both the components are matching here. That's why current ratio আরেকটা নাম হচ্ছে working capital ratio. কি বলবো এটা? যারা ইউটিউবে দেখতে পাবে পরে এটা কি বলতে হবে? এই হ্যাঁ বলে দিন। আচ্ছা, এই প্রোগ্রাম এখন পুরোটা দেখতে পাবেন না অনেকেই, তারা পরে যে কোনো সময় বিশ্ব বাংলা সংবাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এটা দেখতে পারবেন। সুতরাং সুযোগটি হাতছাড়া করো না, এখন হয়তো দেখতে পাচ্ছ না, পরবর্তী সময় ইউটিউবের মাধ্যমে দেখে নেবেন। Now liquid ratio. Different names. আমরা লিকুইড রেশিও ডিফারেন্ট নেম পাচ্ছি। কুইক রেশিও নাম্বার 1, কুইক রেশিও, বিকজ যে লায়াবিলিটিগুলোকে কুইকলি পেমেন্ট করতে হবে, দ্যাটস ওয়াই ইট ইজ সো নেম কুইক রেশিও। নাও কোশ্চেন ইজ হোয়াট ইজ অ্যাসিড টেস্ট রেশিও, ওয়াই ইট ইজ সো নেম বাই অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিডের ফাংশনটা কি? অ্যাসিডের ফাংশনটা হচ্ছে ক্ষয়ে দেওয়া। স্ল্যাগ থাকে আমরা জানো, গোল্ড আছে, তোমরা প্রিসিয়াস মেটাল জানো, গোল্ড, প্ল্যাটিনাম, এই ধরনের কিছু মেটালকে তার স্ল্যাগগুলোকে বিচ্ছিন্ন করার জন্য উই ডু অ্যাসিড টেস্ট, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের কম্বিনেশনে আমরা গোল্ড থেকে যে স্ল্যাগগুলো আছে সেগুলো বার করে দিই, গোল্ড বা প্ল্যাটিনাম সব মেটালকে না। সুতরাং উইথ দ্য হেল্প অফ নাইট্রিক অ্যাসিড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা গোল্ডকে পিওরিটি আনি, গোল্ডকে পিওর গোল্ডে রূপান্তরিত করি অ্যাসিড দিয়ে তাকে। তার মানে অ্যাসিড দিয়ে একটা স্ল্যাগ বেরিয়ে যায় গোল্ডের থেকে, আমরা পিওর গোল্ডটা পাই। আমাদের যে কারেন্ট অ্যাসেট আছে ওখানে কিছু সাম সর্ট অফ স্ল্যাগস আছে, ইমপিউরিটিস আছে। আমরা এই ইমপিউরিটিস থেকে আমরা এখান থেকে মাইনাস করলাম। কি করলাম? দিস ইমপিউরিটিস আর নোন অ্যাজ, ওয়ান ইজ স্টক অ্যান্ড অ্যানাদার ইজ প্রিপেড এক্সপেন্সেস। তো whenever current asset is excluded by stock and prepaid expense, কারেন্ট অ্যাসেট থেকে যেমন স্টক অ্যান্ড প্রিপেড বেরিয়ে গেল, যেমনভাবে সোনা থেকে পাথর বা অন্য স্ল্যাগগুলো বেরিয়ে যায় অ্যাসিডের মাধ্যমে, এটাকেও আমরা বার করে দিলাম ইজ এ প্রসেস অফ এক্সক্লুশন অফ স্টক অ্যান্ড প্রিপেড এক্সপেন্স ফ্রম দ্য কারেন্ট অ্যাসেট। সেই জন্য যেভাবে সোনা থেকে ইমপিউরিটি বাদ দেই, কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইমপিউরিটিস, দিস আর দ্য টু ইমপিউরিটিস আমরা বাদ দেই বলে লিকুইড অ্যাসেট পাই, যেই জন্য লিকুইড অ্যাসেট আরেকটা নাম হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। আই এম টেলিং ইউ, গোল্ড থেকে যেভাবে আমরা নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার দিয়ে আমরা গোল্ড থেকে ইমপিউরিটিস বার করি, স্ল্যাগগুলো বার করে দিই, কারেন্ট অ্যাসেট থেকেও আমরা স্টককে প্রিপেডে মাইনাস করা মানে আমরা বার করে দিচ্ছি, স্ল্যাগ পেয়ারের মতন বার করে দিচ্ছি। এটা জাস্ট লাইক গোল্ড পিউরিটির প্রসেস, সেই জন্য আমরা লিকুইডেশনের নাম একটা দিচ্ছি অ্যাসিড রেশিও। সো কোশ্চেনে যদি পরীক্ষার সময় আসে লিকুইড রেশিও ডিফাইন দ্য সেম ওয়ে অ্যাজ ডিফাইন কুইক রেশিও এবং অ্যাসিড রেশিও। যদি কোনো সময় পরীক্ষা আসে হোয়াইট ইজ সো কল অ্যাসিড রেশিও, দেন ইউ হ্যাভ টু মেনশন দিস ক্লারিফিকেশন। তোমাকে তখন ওই অ্যাসিডের সাথে গোল্ডের কি সম্পর্ক সেইটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট গেট ফুল মার্কস। অ্যাসিড টেস্ট রেশিও ইজ ভেরি গুড টেস্ট রেশিও। Now give some example. This is balance sheet. The date is supposed to, this is land and building. Machinery. Furniture. Stock.
debtors, bank, cash, prepaid expenses. This is share capital. This is reserve and surplus. This is debenture. This is creditors. This is bills payable. Outstanding expenses. You can have done the balance sheet যেখান থেকে আমরা কারেন্ট রেশিও এবং লিকুইড রেশিও বার করা দেখাবো। স্যার একটা প্রশ্ন পড়ে কুইক রেশিও আর অ্যাসিড টেস্ট রেশিওর তুমি পার্থক্য জানতে চাইছো। আমি একটু আগে বললাম যে কুইক রেশিওর, লিকুইড রেশিও এবং অ্যাসিড টেস্ট রেশিও তিনটেই একই জিনিসকে ইন্ডিকেট করে। দেয়ার আর সেম মিনিংস বাট ডিফারেন্ট ইন নেমস। নামেতে পার্থক্য। তোমার যেমন একটা নিক নেম থাকে, একটা স্কুলের নেম থাকে, তাদের মধ্যে যে পার্থক্যটা আছে ঠিক একই পার্থক্য এদের মধ্যে। অ্যাসিড টেস্ট রেশিও একটা এক্সপ্লেনেশন ওয়ে, কেন ওটা অ্যাসিড টেস্ট নাম দেওয়া হয়েছে না কারেন্ট অ্যাসেট থেকে তুমি স্ল্যাগগুলো অর্থাৎ প্রিপেড এক্সপেন্স আর ক্লোজিং স্টককে বাদ দিচ্ছ বলে লিকুইড অ্যাসেট পাচ্ছ। সুতরাং ইউ ক্যান সে লিকুইড অ্যাসেট, ইউ ক্যান সে কুইক অ্যাসেট, ইউ ক্যান সে অ্যাসিড টেস্ট অ্যাসেটস। সুতরাং সেই জন্য এই নামগুলো আলাদা, এদের কিন্তু কোনো পার্থক্য নেই। যে পার্থক্য তোমার নিকনেম আর স্কুলের নামে সে যে পার্থক্যটা আছে ঠিক একই পার্থক্য এতে, নামেতে পার্থক্য, ফাংশানে বা কাজে এদের কোনো পার্থক্য নেই। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই ব্যালেন্স শিটটা থেকে আমরা দুটো রেশিও বার করব, সেটা হচ্ছে কারেন্ট রেশিও অ্যান্ড কুইক রেশিও বা লিকুইড রেশিও বা অ্যাসিড রেশিও। সুতরাং কারেন্ট রেশিও বার করতে গেলে যে ফর্মুলা আছে সে মনে রাখবে। কারা কারা কারেন্ট অ্যাসেট আছে তাদেরকে আমরা একটু টিক দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আর কারা কারা কারেন্ট লিবিলিটি আছে সেটাকে আমরা একটু টিক দিয়ে দিচ্ছি। বাকি যেগুলো নন কারেন্ট অ্যাসেট বা নন কারেন্ট লায়াবিলিটি সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পক্ষে সুবিধা হয় যে এত বড় একটা অঙ্ক, একটা ভয়ঙ্কর ব্যাপার, অতএব এইটাকে একটু ছোট করে দিই। আমরা বাকিগুলোকে একটু ইরেজ করে দিচ্ছি যাতে শুধুমাত্র ইউ ক্যান ফাইন্ড কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, নাথিং এলস মোর। ব্যালেন্স শিটে যাতে আর কেউ দেখতে না পারো সেই জন্য আমরা বাকিগুলোকে আমরা ইরেজ করে দিচ্ছি। আমরা ব্যালেন্স শিটটাকে ফুল ব্যালেন্স শিট এক্সট্রাক্ট ব্যালেন্স শিট করে দিয়েছি, কেন ব্যালেন্স শিট ইজ নট ডিপিক্টিং দ্য ফুল ইনফরমেশন অফ দ্য অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। আমরা কিছু কাটছাট করেছি। সো টোটাল ইজ ইরেজড, আমরা মুছে দিলাম। সো দিস ইজ এক্সট্রাক্ট ব্যালেন্স শিট, ক্যান পার্ট অফ দ্য ব্যালেন্স শিট ফিগার ইজ অ্যাভেলেবেল টু আস। সেই জন্য আমরা
এইখানে আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি পাচ্ছি, এইখান থেকে আমরা কারেন্ট রেশিও বার করব। সো লেট আস রাইট কারেন্ট রেশিও। Means current asset, in exam you write in full form current asset, in exam you write full form current liability. I write you are in a short form, but you should write in exam in full form. তোমরা পরীক্ষার সময় এটা পুরোটা লিখবে, আমি এখানে শর্ট ফর্ম লিখছি ডিউ টু সাম লিমিটেশন, সেই জন্য আমরা এখানে কারেন্ট অ্যাসেট বা কারেন্ট লায়াবিলিটি লিখছি। নাও কারেন্ট অ্যাসেট মিনস আমরা বলেছি কাদের কাদের কারেন্ট অ্যাসেট বলা হয়, এগুলো আপনি পরীক্ষার সময় তোমরা এগুলো পরপর লিখবে, যেমন স্টক লিখবে 30,000, ডেটা এখানে লিখতে হবে ডেটার্স, আমরা বুঝতে পারছি না তোমাদের দেখানোর জন্য। স্টক 30,000, ডেটার্স 20,000, ব্যাংক 30,000, ক্যাশ 10,000, এমপিপি রেসপন্স কাম 5,000। এই সবগুলোকে তুমি অ্যাড যদি করো 30, 20, 50, 30, 80, 90, 95,000 is your current assets. So you write here 95,000. You add all current liability. This is for 40,000, this is 30,000, 70, 85,000, 40, 30, 70, 85,000. That means 95 by 85, বাইরে যদি ক্যালকুলেশন থাকে এইটা একটু লিখো, এটা 1 point something হবে। $95 by 85, if you divide, then you can get 1 point something. এখন আমাদের প্রশ্ন হচ্ছে স্যার কারেন্ট রেশিও বার করলাম, এটা দিয়ে কি জানতে পারলাম, কি মেসেজ দিচ্ছে আমাদের কারেন্ট রেশিওটা? ঠিক আছে, এইটা মেসেজ যে আমরা কারেন্ট রেশিওর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেশিওর মানটা ধরে নেই ওর 2 মানে, আচ্ছা এইটা একটুখানি স্যার ক্যালকুলেটর আছে, এই মেশিনটা দিয়ে একটু ফিগারটা দিন তোমার কত হয়? 95 by 1835। এই কারেন্ট রেশিও মিনিং নর্মাল আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড 2 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড 2 মানে 2/1, কিন্তু এভরি টাইম ইউ এক্সপ্রেশন রেশিও 2 অ্যাবসলিউট ফিগার নয়, এর নিচে কিন্তু একটা 1 আছে। সুতরাং কারেন্ট রেশিও অলওয়েজ এক্সপ্রেস ইন টার্মস অফ সামথিং। একটু ব্যাকে চলে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে রেশিও, এই রেশিওকে এক্সপ্রেশন করবো কি করে? আমাদের মনে রাখবেন রেশিও কোনো সময় প্রপোর্শনাল এক্সপ্রেশন হয়। একটু আমরা পিছনে যাচ্ছি, যেটাকে তোমরা বলছো ইস টু, কখনো আমাদের পার্সেন্টেজে রেশিওকে এক্সপ্রেশন করি, কখনো আমরা রেটে বা টাইমে এক্সপ্রেশন করি। কখন আমরা সিম্পলি ফ্র্যাকশনে এক্সপ্রেশন করি। দিস আর দ্য 4 ওয়েজ, এই 4টে মাধ্যম যার মধ্যে উই ডু এক্সপ্রেস আওয়ার রেশিও। কোনটাতে রেশিও করবো? রেশিওতে ইস্টুতে কখন করব, মানে পিওর প্রপোর্শন, পার্সেন্টেজ টাইমস। এইটা তোমরা করতে করতে স্যারদের সাথে আগামী দিনে ইন্টারাক্ট করতে করতে বুঝে যাবে। আমরা মোটামুটি এইটা যে করেছি কারেন্ট রেশিও, ইট ইজ অলওয়েজ এক্সপ্রেস ইন টার্মস অফ রেশিও 1.12। এখন 1.12 মানে হচ্ছে, আমি আগেই বলেছি নিচে একটা 1 আছে, সো ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর কারেন্ট অ্যাসেট অল দ্য টাইমস is/1. If you do not write is/1, you can get the full marks পাবে। এই is/1 দেওয়ার ইজ নট দ্য কম্পালসারি, বাট মিনিংফুল টু ইউ অ্যাট দ্য টাইম। তোমার পক্ষে এই সময় সুবিধা এই 1.12:1। এখন প্রশ্ন হচ্ছে এইটার মানেটা কি? মানে হচ্ছে ইফ ইউ হ্যাভ এ 1 রুপি লায়াবিলিটি, তোমার যদি 1 টাকা লায়াবিলিটি থাকে, ইউ হ্যাভ উইথ ইউ 1 টাকা 12 পয়সা ক্যাশ। তার মানে হচ্ছে তোমার লিকুইডিটি পজিশন প্রায় খারাপ অবস্থায় চলে গেছে, কারণ 1 টাকা লায়াবিলিটির জায়গায় 1 টাকা 12 পয়সা তোমার কাছে আছে। ইফ ইউ পে দিস লায়াবিলিটি, ইউ হ্যাভ অনলি 12 পয়সা। এই 12 পয়সা দিয়ে 1 টাকার এগেনস্টে বললাম, কিন্তু তোমার দৈনন্দিন কাজটা তুমি কী করে চালাবে? ইউর নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ভেরি ভেরি পুয়ার। সুতরাং সেই জন্য আমাদের স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিওর মানটা আমরা অলওয়েজ সাজেস্ট করেছি 2-তে। দিস ইজ দ্য নট সাইন্টিফিক এ ফিগার, দিস ইজ লজিক্যাল, দিস ইজ কাস্টমস। তোমরা অনেকেই ভালো করে জানো যে অ্যাকাউন্টিং ইজ নট এ ন্যাচারাল সায়েন্স,
It is social science, and every social science is based on some assumption and logic. সুতরাং কাস্টমস, অ্যাজাম্পশন, ডক্ট্রিন, পস্টুলেটস, দিস ইজ দ্য ফ্যাক্টরস ট্র্যাডিশন, যেটাকে নিয়ে আমাদের অ্যাকাউন্টিং সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। সেই জন্য আমাদের এটা অ্যাজাম্পশন, আমাদের কাস্টমস আমরা ইউনিভার্সালি অ্যাকসেপ্ট ধরে নিয়েছি যে if you have a current ratio 2, then you are in a better position of লিকুইডিটি পজিশনে তুমি ভালো আছো। কিন্তু আমাদের এখানে যেহেতু 1.12 আছে, তার মানে হচ্ছে তোমার লিকুইডিটি ক্রাইসিস জায়গায় চলে গেছো, সবটা অব্লিগেশন তুমি শোধ করতে পারছো, বাট নট ইন এ গুড ম্যানার, তোমার ক্রাইসিস ওয়ার্কিং ক্যাপিটাল চলে যাচ্ছে। যদি আবার উল্টোটা হয়ে যায় তাহলে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল, সেই কোশ্চেনটা আমি আসছি না। সো দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট কারেন্ট রেশিও। ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। Here we get the current asset is 95,000, total current liability 85,000. If you divide, then you can get 1.12. This is below standard ratio 2. Now come to liquid ratio. Liquidation means liquid asset by liquid liability, or current asset minus stock minus prepaid expenses. So current asset থেকে আমরা যেটা করেছিলাম 95,000, তুমি এখান থেকে স্টকের ফিগারটা তুমি তোমার ভার্সন থেকে দেখে নাও, তুমি তো দেখেছো, আমি মুছে দিয়েছি, তো সেই স্টকটা তুমি এখান থেকে বাদ দেবে, প্রিপেড এক্সপেন্সটা তুমি বাদ দেবে, ইউ ক্যান গেট দ্য নেট ফিগার। ঠিক একইভাবে লিকুইড লায়াবিলিটি যখন আমরা বার করব, লিকুইড লায়াবিলিটির মধ্যে আমরা জানি কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। আমাদের অঙ্কটার মধ্যে খুব সম্ভবত ব্যাংক ওভারড্রাফট ছিল না, সো লিকুইড লায়াবিলিটি স্ট্যান্ডস ফর কারেন্ট লায়াবিলিটি হিয়ার। সো ইফ ইউ ডিভাইড 95,000 মাইনাস দিস ফিগার, আই ডোন্ট নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি, কতটা হলো আমি জানি না, কারণ আমি মুছে দিয়েছি। সুতরাং এটাকে যদি আপনি 85 দিয়ে ডিভাইড করেন তাহলে ইউ ক্যান গেট দ্য লিকুইড রেশিও। আমি একটা আরেকটা এক্সাম্পল দিয়ে লিকুইড রেশিও বুঝিয়ে দিচ্ছি, যে ক্রেডিটার্স 10,000, বিলস পেয়েবল 5,000, ব্যাংক ওভারড্রাফট 8,000, আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 2,000. This is total current liability 10, 5, 15, 8, 23, 2, 25,000. আর কারেন্ট অ্যাসেট আমি ধরে নিচ্ছি টোটাল স্টকের মধ্যে আছে 20,000, ডেটাস মনে করো আছে 40,000, ক্যাশ অ্যান্ড ব্যাংক আছে মনে করো 30,000, আর প্রিপেড এক্সপেন্স আছে মনে করো 5,000। 20, 40, 60, 90, 95, এটাকে আমি 10 করে দিলাম, 1 লাখ। এবার কারেন্ট অ্যাসেটের কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা আবার লিখছি, CA বাই CL। আমরা যেহেতু টোটাল ব্যালেন্সে শুধুমাত্র কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি নিয়েছি, অর্থাৎ 20, 40, 60, 90, 1 লাখ হচ্ছে কারেন্ট অ্যাসেটস, বাই কারেন্ট লায়াবিলিটি 10, 5, 15, 8, 23, 25,000। This is 4:1, much more greater than standard ratio 2. কোম্পানির অবস্থা ভালো। ঠিক একইভাবে যখন আমরা লিকুইড রেশিও তৈরি করব, আমরা ফর্মুলা দিই কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। আমরা একটু উপর দিকে চলে যাচ্ছি, লিকুইড রেশিও ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট হচ্ছে 1 লাখ, মাইনাস স্টক হচ্ছে 20,000, মাইনাস প্রিপেড এক্সপেন্স 10,000, বাই কারেন্ট লায়াবিলিটি টোটাল কারেন্ট লায়াবিলিটি 25,000, মাইনাস ব্যাংক ওভারড্রাফট 8,000,
সো উই গেট হেয়ার। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 70,000 কারেন্ট কুইক লায়াবিলিটি বাই 17,000. So you divide, you get the result. আর লিকুইড রেশিও স্ট্যান্ডার্ড হচ্ছে standard is 1, which is greater than standard ratio 1. These are all liquid ratio. আমরা এই দুটো টপিকে আজকে চ্যাপ্টার করলাম, দুটো আইটেম রেশিও, সেই জন্য একটু রিক্যাপ করে দিচ্ছি আবার একটুখানি। টার্ম ধরে আমরা করেছি রেশিও, আমরা বললাম রেশিও ইজ নট অ্যান অ্যাবসলিউট ফিগার, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ টু ফিগার, ওয়ান ফিগার হোয়েন এভার এক্সপ্রেস বাই অ্যানাদার নাম্বার অর অ্যানাদার ফিগার, তখন তাকে বলা হচ্ছে রেশিও। যখন এই নাম্বার বা ফিগারগুলো আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন থেকে, অ্যাকাউন্টিং স্টেটমেন্ট থেকে নিচ্ছি, তখন তাদেরকে বলছি আমরা অ্যাকাউন্টিং রেশিও। নাম্বার ওয়ান, রেশিও আমরা কোথা থেকে বার করব? রেশিও তো টু মেজার সোর্স আমরা বললাম, একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল অ্যাকাউন্ট থেকে আমরা পাবো, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট থেকে। দুটো সোর্স অফ স্টেটমেন্ট আমাদের আছে, ওয়ান ইজ স্টেটমেন্ট অফ পিএল অ্যান্ড ইজ ব্যালেন্স শিট, যেখান থেকে আমরা রেশিও ক্যালকুলেশনের এই ইনফরমেশনগুলো পাবো। কেন আমরা বার করবো তার পারপাস বললাম, টু নো দ্য লিকুইডিটি পজিশন অফ দ্য ব্যবসা, কারবারের লিকুইডিটি পজিশন তারল্যতা জানার জন্য, সলভেন্সি জানার জন্য, ব্যবসায় সলভেন্সি পজিশন কেমন আছে, ব্যবসার অ্যাক্টিভিটি, পারফরমেন্স, স্টক ম্যানেজমেন্ট, ডেটাস ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট কেমনভাবে হচ্ছে সেটা জানার জন্য আপনার অ্যাক্টিভিটি রেশিও। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি রেশিও। তারপর হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, এটা একটা বিশাল পয়েন্ট, প্রফিটেবিলিটি রেশিও। কারণ ব্যবসায় আলটিমেটলি উই ডু বিজনেস ফর আর্নিং প্রফিট, আমাদের জীবনের জন্য, আমাদের জীবিকার জন্য বিভিন্ন মাধ্যম আছে, কেউ চাকরি, কেউ পেশা, কেউ ব্যবসা করে। যারা কারবার ব্যবসা করে তাদের প্রফিটটা যা জীবিকার মাধ্যম, প্রফিট যদি না হয় তাহলে তার ব্যবসা আগামী দিনে উঠে যাবে। সেই জন্য প্রফিটেবিলিটি ব্যবসা আছে কি না সেটা জানার জন্য করি, যে দ্য ফোর পারপাস আমরা করি, যার জন্য আমরা রেশিও ক্যালকুলেশন করি। আর নাম্বার নেক্সট বললাম যে আমরা রেশিও কেন করবো সেটা বললাম, কিন্তু রেশিও আলটিমেটলি করে লাভটা কী, পারপাসটা কী, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। পারপাস ওটা থিওরিক্যাল পয়েন্ট। আমাদের রেশিও দুটো অঙ্ক আছে বললাম। আমাদের রেশিও এক্সপ্রেশনটা কী করে করবো, এক্সপ্রেশনটা আমরা বললাম আমরা কখনো টুতে এক্সপ্রেশন করি, যেটাকে ইস্টু বলি বা প্রপোর্শন বলি, কখনো আমরা পার্সেন্টেজে করি, কখনো আমরা টাইমসে করি, আর কখনো আমরা করি সিম্পলি ফ্র্যাকশন। একটা এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ দ্য ফার্স্ট এক্সপ্রেশন 2:1, দিস ইজ দ্য 40%, দিস times, and this is the 2/3. Here the four expression, one is 2, another is percentage, another is times, and last one is the fraction 2/3. Here the four ways we do express our ratio. পরের ক্লাস হবে হ্যাঁ, কবে? 12:30 আপনারটা না, আচ্ছা আপনারটা আর নেক্সট আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ছাত্রদেরকে আমার অনুরোধ, বিনীত অনুরোধ, যদি কারো কোনো কোথা জায়গায় পার্টিকুলার অসুবিধা হয়ে থাকে তোমরা কোশ্চেন করতে পারো। আমার কাছে একটু সময় আছে এখনও পর্যন্ত। পরবর্তী ক্লাস 12:30 সময় হবে। হ্যাঁ, ভূগোল ক্লাস হবেন, সদ্য শিক্ষক বটকৃষ্ণ ভৌমিক সেই ক্লাসটা নেবেন। তোমরা একটু অপেক্ষা করো পরবর্তী ক্লাসের জন্য। দরকার হলে এই মাঝখানের গ্যাপটার মধ্যে তোমরা তোমাদের দুপুরের খাওয়াটা সেরে ফেলো স্নান করে, তাহলে ওনার ক্লাসটা খুবই মন দিয়ে শোনো, ভালো লাগবে এই ক্লাসটা। তা যদি তোমাদের কোশ্চেন থাকে আমি 2 মিনিট বসছি, সেই কোশ্চেন থাকলে বলো, আমি উত্তর দিয়ে আজকে ক্লাসটা আপাতভাবে শেষ করছি। বিশ্ব বাংলা সংবাদকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই। শুরুতে যে কথা বলেছিলাম এখনও শেষে যে একই কথা বলছি, লকডাউন চলছে, আগামী 3 মে পর্যন্ত লকডাউন চলবে। তোমরা ধৈর্য ধরে বাড়িতে থাকো, কারণ এই টিনেজার বয়সে 13 থেকে 19 তোমরা এখনও সেই 19টাকে কভার করোনি, যারা এইচএস পড়ছো। সুতরাং তাদের মধ্যে এখন লাফানো একটা হ্যাবিট, এই পাশে যাবো ও পাশে যাবো। সুতরাং সেই জায়গাতে 4টে দেওয়ালের মধ্যে বসে থাকা খুবই খুবই দুর্বিষহ। কিছুটা সময় হয়তো তোমরা অতিবাহিত করতে পারছো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেই আমাদের ইন্টারনেট ফেসিলিটির মাধ্যমে।
কিন্তু অতিরিক্ত মোবাইল ঘাটাও তোমাদের পক্ষে এই ছাত্র অবস্থায় ভালো না, সেটাও যেমন ঠিক। আবার দৌড়াদৌড়ি করছো না, ফিজিক্যাল এক্সারসাইজ করছো না, সেটা আর কোন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু জীবনের জন্য আমাদের দৌড়াদৌড়ি যেমন দরকার, জীবনের জন্য কিন্তু নিয়মও দরকার। এখন কোভিড-19 আমাদের প্রকোপ চলছে, সুতরাং এখন সেই জিমে যাওয়া বা কোনো গ্যাদারিংয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য, সেই চেহারার স্বাস্থ্য না, ভিতরে ইনার স্বাস্থ্যটার জন্য নজর দাও। সুস্থ থাকো, সবল থাকো, পরিবারকে সময় দাও। অনেক সময় অনেকে বাবা মাকে পায় না, তারা দুজনেই বাবা মা দুজনেই চাকরি করেন, তারা চলে যান। শিশুরা একা হয়ে থাকে, অসহায় মা বাবার কাছে থাকে, এই ঠাকুমা দাদুর কাছে থাকে, অনেকে সেই সুযোগটাও পায় না। তারা আজকে মা বাবা পাচ্ছে, সুতরাং সেই দিকটা তারা খুব এনজয় করো মা বাবাকে নিয়ে। এবং মাঝে মাঝে তারা হয়তো হতভম্ব হয়ে যাচ্ছে বাচ্চা শিশুরা, যে মা বাবা কেন যাচ্ছে না অফিসে, বাবা কেন স্কুলে যাচ্ছে না, মা কেন অফিসে যাচ্ছে না, আমাকে এত সময় দিচ্ছে কেন, এত ভালো ওনারা হয়ে গেলেন কি করে। সেই জায়গাটা শিশুদের কাছে একটা অদ্ভুত প্রশ্ন এসছে, তাদের মনে একটা পুলকও জেগেছে যে আমি আমার বাবা মাকে পেয়ে গেছি, আর মনে হয় বাবা মাকে অফিস যেতে হবে না। কিন্তু শিশুটি জানে না 3rd মের পরে যদি লকডাউন উঠে যায়, যদি চলে, শিশুটি আরেকটু বাবা মাকে সময় পাবে। কিন্তু আমরা সকলেই শিশু নয়, একটু যুবক হয়ে গেছি, একটু 19-এর জায়গায় চলে গেছি, দুদিন পরে 20 বছরও চলে যাবে। আমাদের দুরন্তপনা 4 দেওয়ালের মধ্যে আটকে থাকা সম্ভব নয়। তাও বলছি, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, রাজ্যের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের লড়াই করতে হবে 4 দেওয়ালের মধ্যে থেকে, বাইরে পা নয়। সেই বাইরে পায়ের জন্য রাবণ যেভাবে সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, তোমরা বাইরে পা দিলে সেইভাবে তোমরা কোভিড-19 দ্বারা হরণ হয়ে যেতে পারো। সুতরাং সাবধান, এরকম চিকিৎসা নেই, সেটা সবথেকে বড় কথা। সেই জন্যই তোমরা যদি একটু সেফ থাকো বাড়িতে, তাহলে রাজ্য সরকারের পক্ষে সুবিধা হবে এই ফাইটটা করার জন্য, কেন্দ্রীয় সরকারের পক্ষে ফাইট হবে। এবং ভারতবর্ষে বলে আমরা গর্বিত হব। যে ঘটনা আমেরিকাতে বলছে 25,000 30,000 ছাড়িয়ে যাচ্ছে, জার্মান এত উন্নত চিকিৎসাবিদ্যা, তারা যেখানে ম্যাসাকার হয়ে যাচ্ছে তার প্রাণের মাধ্যমে, আমরা কিন্তু সেই জায়গাটায় পৌঁছানি। আমরা আশাবাদী, আমি আশাবাদী অন্তত, যে সেই জায়গাটা আমরা পৌঁছাবো না। আমরা অনেকটা সচেতন হয়েছি, কিছু পার্সেন্টেজ লোক হয়তো এখনো সচেতন বোঝেনি, জীবনের তারিখে ডেলি রোজগারের তাগিদে তারা হয়তো বেরিয়ে যাচ্ছে। সুতরাং তাদেরকেও বোঝাতে হবে, যতটা পারি রাজ্য সরকার কেন্দ্র সরকার সহযোগিতায় তাদেরকে ঘরমুখো করতে হবে, ঘরে রাখতে হবে। তাহলে আমরা এই যুদ্ধে জিতবো, এবং যুদ্ধে জিতবো। কেননা ভারত আলটিমেটলি হারতে, সেখানে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কোভিড-19 এগেন্সে কে জিতবে কোন দেশের। আমরা ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতেছি, জিততে পারিনি, দুঃখ। আমরা ফুটবলে ওয়ার্ল্ড কাপ হয়েছে, ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতিনি। কোভিড-19 যে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, জীবাণুর বিরুদ্ধে লড়াই, এই যুদ্ধ আগে কোনদিন লড়েনি, আমাদের কোনো পূর্বজ্ঞতা ছিল না, এই লড়াইয়ের কোনো কোচিং আমাদের ছিল না, আমাদের জানা ছিল না, অজানা রোগের মাধ্যমে আমরা আজকে এসে গেছি সেই যুদ্ধে, সেই ওয়ার্ল্ড কাপ জেতার লড়াইতে আমরা দৃঢ় সন্নিবেশ। আমরা আশীর্বাদী, আমরা কখনো আনন্দিত নই যে আমেরিকাতে এত লোক মরছে কেন, আমরা নিরাশা, আমরা বিশ্ববাসী মরছে, মানব জাতি আজকে অবক্ষয় মরে যাচ্ছে, আমরা সেই জন্য অবশ্যই দুঃখিত, তাদের প্রতি সমবেদনা থাকলো। কিন্তু আমাদের ভারতবাসী যেন আর একটাও প্রাণ না যায়, সেই জন্য লড়াই করব। এবং আমি শিওর, আমরা গর্বিত হব, ভারতবর্ষ কোভিড-19 ওয়ার্ল্ড কাপে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে এবং জিতবে। আমরা করব জয় নিশ্চয়।